কথিত আছে বড় মা না ডাকলে তার দর্শন পাওয়া যায় না, আর তার কাছে ভক্তি ভরে কেউ যদি কিছু চায় বড় মা তাকে কোনো দিন খালি হাতে ফেরান না। বড় মা যে শুধু আমাদের তা নয়, তাই তো বড় মার মন্দিরের উপরে বড় বড় ফলকে লেখা ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর তাই 2024-এ দাঁড়িয়েও একথা অস্বীকার করার উপায় নেই, বড় মার এই মাহাত্ম্যর জন্যই দূর দূরান্ত থেকে মানুষ তার একবার দর্শন পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও কুণ্ঠাবোধ করেন না। লাস্ট 2 বছর ধরে বড়মার কাছে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠলেও বড়মার ডাক পেলাম 2024-এ শেষের দিকে এসে। আর তাই আমার এই আজকের ব্লগটা স্পেশালি তাদের জন্য বানানো যারা আমার মতো বড়মার পরম ভক্ত, অথচ কিভাবে যাবেন বাসে না ট্রামে, পুজো কটা অবধি দেওয়া যায়, কবে কবে ভোগ পাওয়া যায়, এত কিছু 7-5 ভেবে বড়মার কাছে যাওয়া হয়ে ওঠে না। সাথে ব্লগে থাকবে বড়মার নানান রকম মাহাত্ম্যের কথা। 2011-তে মন্দিরটা স্থাপিত হয়েছে মায়ের, কেউ জানে না যে কত বছর। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বংতনী চ্যানেলের এই সুন্দর ব্লগটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল মঙ্গলবার। আমি সকাল সকাল স্নান সেরে একদম রেডি, আর অপেক্ষা করতে থাকলাম আমার শান্ত্রু, মানে আপনাদের সবার প্রিয় সোনালির জন্য। গলিটানা পেরোতে পেরোতেই দেখলাম শান্ত্রু এসে হাজির, আর নতুন উদ্যমে আমরা চললাম বড়মার উদ্দেশ্যে। আমার কাছ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা ছিল চমকে ভরা। কেন, পুরো ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যেমন দেখুন, আমরা বড় রাস্তা পৌঁছানোর আগেই এই বুড়িমার সাথে দেখা। বুড়িমার হাতে একটা ছোট্ট চিরকুট, তাতে কাপা কাপা হাতে কিছু নাম্বার লেখা। বুড়িমা আমায় ডেকে বললেন, জানো 2 দিন ধরে আমার ছেলে বাড়ি আসে না, একবার ফোন করে দেখবে আমার ছেলে কোথায়। কয়েকবার ট্রাই করার পর অবশেষে তার ছেলের সাথে কথা হলো। জানালেন আজকেই তিনি বাড়ি আসছেন। ছেলের মুখে এই কথা শোনার পর বুড়িমা সে কি খুশি, দুহাত ভরে আশীর্বাদ করে বললেন, তোমাদের যাত্রা শুভ হোক। বুড়িমার আশীর্বাদ নিয়ে আবার আমরা রওনা দিলাম বড়মার উদ্দেশ্যে। আমরা ট্রেন ধরবো সোদপুর থেকে, আর তাই মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমাদের অটো ধরতে হতো ডাইরেক্ট সোদপুরের জন্য। অটোতে বসার পর ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার শরীর মন দুটোকে জুড়িয়ে দিল। তাহলে চলুন এই অটোতে যেতে যেতে আপনাদের কাছে শেয়ার করি আপনারা কিভাবে বড়মার কাছে যাবেন। ধরা যাক আপনারা যাচ্ছেন ট্রেন দিয়ে, তাহলে কিভাবে যাবেন? চলুন শিয়ালদা থেকে আমি পরপর স্টেশনগুলো বলি, তাহলে আপনাদের সুবিধাই হবে, তাই তো? প্রথমে হচ্ছে শিয়ালদা, তারপরে বিধাননগর রোড হয়ে দমদম জংশন, তারপর বেলঘড়িয়া, আগরপাড়া হয়ে সোদপুর। সোদপুরের পরে পড়বে খড়দহ, খড়দহর পরে টিটাগড়, টিটাগড় পার হলেই পাবেন ব্যারাকপুর, ব্যারাকপুরটাকে পার করলেই পলতা, পলতার পরের স্টেশন হচ্ছে ইছাপুর, ইছাপুরের পরের স্টেশন শ্যামনগর, শ্যামনগরের পরেই জগদ্দল, তারপরেই কাকিনাড়া, কাকিনাড়া সিল্ক শাড়ি অনেকেই হয়তো জানেন, তারপরেই নৈহাটি জংশন। ব্যাস পৌঁছে গেলেন আপনারা বড়মার কাছে। দেখুন কথা বলতে বলতে আমরা অটো থেকে নামছি, পৌঁছে গেছি সোদপুর স্টেশন। নামার পরেই যেটা চোখে পড়লো সেটা হলো এই সোদপুর পুলিশ ফাঁড়ি, ঠিক এর উল্টো দিকেই আছে রেলের টিকিট কাউন্টার। টিকিট কেটে আপনাদের আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে আসবেন নৈহাটি। আমরা ধরেছিলাম 11টা 13 কৃষ্ণনগর লোকাল। এই সময় ট্রেনটা বেশ ফাঁকাই থাকে। জানলার ধারে একটা সিট নিয়ে আমি বসে গেলাম, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বহু প্রতীক্ষিত আমার মা, মানে আমার বড় মার দর্শন পাবো ভেবেই মনটা খুশিতে ভরে উঠছিল। দেখুন কথা বলতে বলতে টিটাগড় স্টেশনটাও পার করে ফেললাম। আর কয়েকটা মাত্র স্টেশন, তারপরেই আমার গন্তব্যস্থল। সময় কত রকম ভাবনা যে আমার মনে আসছিল আমি তা বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর আমি এতটা খুশি হয়েছিলাম। আপনাদের কাছে অনেকেই আছেন যারা ট্রেন জার্নিটা পছন্দ করেন না, বাস জার্নিতে বেশি কমফোর্টেবল। আবার অনেকেই আছেন যাদের বাসের থ্রু যেতে বেশি সুবিধা হবে ট্রেনের তুলনায়। তো চলুন বাসের রুটগুলো আপনাদেরকে জানিয়ে দিই, যাতে আপনাদের বাসে করে যেতেও কোনো রকম অসুবিধা না হয়। ধরা যাক আপনি যাচ্ছেন বারাসাতের তিতুমুর বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে 2টো বাস ছাড়ে, একটা হচ্ছে DN5 আর একটা হচ্ছে 87A। এই 2টো বাস যায়, এই 2টো বাসের কিন্তু বাস রুট আলাদা, কিন্তু যায় নৈহাটিতেই। যদি মনে করেন হাবড়া থেকে যাবেন তাহলে 73 বাস আপনার ডাইরেক্ট নৈহাটি যায়। ব্যাস বাস রুট ট্রেন রুট বলে দিলাম। আর নিশ্চয়ই বড়মার কাছে যেতে আপনাদের কোনো রকম দোনামোনা থাকবেন। ট্রেনে উঠেছিল বিভিন্ন রকমের খাবার দাবার, কিন্তু আমরা ছিলাম নির্জলা উপোস, তাই একটু মজা করছিলাম খাবার দাবার দেখে। দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম তো নৈহাটি জংশনে। সেই কবে থেকে অপেক্ষার আজ অবসান, আর মাত্র 1 ধাপ দূরে আমার বড়মা। বড় বড় হরফে নৈহাটি জংশন লেখাটাকে টাচ করে মনকে সত্যিই বিশ্বাস করাচ্ছিলাম যে হ্যাঁ আমি বড়মার কাছে চলে এসেছি। থেকে নেবে আপনাদেরকে আসতে হবে
1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আর আমি তাই সাজেস্ট করব ট্রেন লাইন পারাপার না হয়ে আপনারা ওভারব্রিজ ধরবেন। ট্রেন লাইন থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন টোটো। মাত্র 10 থেকে 15 টাকা পার পার্সন হিসেবে ভাড়ায় আপনাকে পৌঁছে দেবে তারা একদম বড়মার স্থানেই। রেল স্টেশন থেকে মাত্র 5 থেকে 700 মিটারের মধ্যেই বড়মার মন্দির। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, যেমন আমরা গেছিলাম টোটোতে, যেহেতু চিনি না, এসেছিলাম কিন্তু হেঁটে। এখন কথা বলতে বলতে বড়মার স্থানে চলে এসেছি। আর এখানে এই কাকুর সাথে আলাপ, কাকুর মুখে শুনে নিন বড়মার মাহাত্ম্য। 2011-তে মন্দিরটা স্থাপিত হয়েছে। মায়ের কেউ জানে না যে কত বছরের, আনুমানিক 100 বছর হয়েছিল আগের বার। কোনো পান্ডারা নেই, অর্থাৎ আপনিই পুজো দেবেন, আপনার ডালা নিয়ে আপনার নামগোত্র আপনিই বলবেন এবং পুজোর ডালাটাও পুরোহিতের কাছে আপনিই তুলে দেবেন। শেষ করুন, এর আগে আমি বহুবার বিভিন্ন মন্দিরে গেছি পুজো দিতে, কিন্তু বড়মার কাছে এসে পুজো দেওয়ার অভিজ্ঞতাটা সব থেকে আলাদা ছিল, সব থেকে শান্তিময় ছিল। এই কথাটা বলতে আমার একদমই দ্বিধা নেই। খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে পুজো দেওয়া যায়, আপনার আত্মা শান্তি হয়ে যাবে পুজো দিয়ে। কোনোভাবেই ইচ্ছা করছিল না মায়ের মন্দির ছেড়ে বেরিয়ে আসার, কিন্তু কি আর করা যাবে, পেছনের মানুষকে সুযোগ দিতে হবে, তাই আমরা চলে এসেছিলাম এই মিষ্টির দোকানটায়। এখানেও এক বুড়িমার সাথে আলাপ, তিনি আমাদের কাছে মিষ্টি খেতে চাইছিলেন, তাই মিষ্টি খাওয়ানো হলো। এই মিষ্টির দোকানটার কথা আমাদের একজন অজ্ঞাত পরিচয় মানুষ বলেছিলেন, আর আমাদের উপোস ভেঙে কিছু খেতে হতো, তার জন্য এই মিষ্টির দোকানে আসা। এখানে সরাসরি মিষ্টি তৈরি হচ্ছিল, আর সত্যি কথা বলতে মিষ্টিগুলো ছিল স্বাদে অতুলনীয়। বেশ অনেকটা বেলা হয়ে গেছিল, আর আমরা কিছু খাবার দোকান খুঁজছিলাম, আর সেটা খুঁজতে গিয়ে এই কাকুর সাথে আলাপ। আর এই কাকুর দোকানে বেশ সুন্দর সুন্দর মায়ের কিছু ছবি বিক্রি হচ্ছিল, যেখান থেকে আমি আর শান্ত দুটো ছবি নিয়ে নিয়েছিলাম। বেলা হয়ে গেছিল বলেই বেশিরভাগ হোটেল বা রেস্টুরেন্টে খাবার শর্ট পড়ে গেছিল। শেষমেশ আমরা এই দোকানটা খুঁজে পাই। 20 টাকা প্লেট হিসাবে এই গরম গরম কচুরি এবং সাথে ছোলার ডাল তখন অতুলনীয় লাগছিল। সাথে নিয়ে নিয়েছিলাম এই বুড়িমাকে। বুড়িমা ভীষণ খুশি। তারপর আমরা চললাম গঙ্গা দর্শন করতে।
গঙ্গা ঘাটে যাওয়ার আগে দুপাশে পড়বে এরকম ছোট ছোট দোকান, আর আপনারা গঙ্গার জল নিতে চাইলেও এখানে দোকান থেকে বোতল কিনে গঙ্গা জল নিতে পারেন। পাশেই ছিল ফেরিঘাট, এখান থেকে আপনারা 5 টাকা বা 10 টাকার বিনিময়ে ওপারে অর্থাৎ চুঁচুড়ায় যেতে পারেন। চুঁচুড়ায় অনেক দর্শনীয় স্থান থাকলেও সব থেকে ফেমাস হচ্ছে সেখানকার ব্যান্ডেল চার্চ। ফেরি থেকে নেবে বাস বা অটোয় আপনারা ব্যান্ডেল চার্চ যেতে পারেন, অথবা নৈহাটি থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেনও আছে। ছোটবেলায় শীতকালে অনেকের মুখে শুনতাম ব্যান্ডেল চার্চে যাচ্ছে পিকনিকে, যদিও আমি আর শান্তরু এখনো অবধি ব্যান্ডেল চার্চে যাইনি। আর আমরা এবারে সুযোগ থাকলেও যেতে পারিনি, কারণ বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। আপনাদের তন্নি আমার মায়ের কাছে রয়েছে, তাই আর 7-5 ভেবে গেলাম না। আপনারা যদি সকাল সকাল এসে মায়ের পুজো দেওয়াটা সেরে নেন, তাহলে অনায়াসে কিন্তু চুঁচুড়া হয়ে ব্যান্ডেল চার্চ ঘুরে আসতে পারেন। গঙ্গায় এসেছি অথচ গঙ্গার জল নেব না? প্রথমে জিজ্ঞাসা করে নিলাম এটা জোয়ার না ভাটা, কারণ ভাটার জল নিতে নেই। তাই শুনলাম যখন জোয়ার, তখন আমি আর শান্তরু বাড়ির জন্য জল নিতে চলে গেছিলাম। যদিও শান্তরু নামিনি, আমি নিচে নেমে জল নিচ্ছিলাম। আরেকটু দূরে নিচে নামাই যেত, কিন্তু পাশের জন বলছিলেন যে না, নিচে নেব না, কারণ এখন জোয়ারের সময়, সামনে থেকেই জল নাও। এত কিছু করতে করতে আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিল ভোগের কথা। প্রতি শনি এবং মঙ্গলবার এখানে ভোগ দেওয়া হয় এবং ভোগ দেওয়ার লাইনটা বেশ দীর্ঘ হয়। যেই মুহূর্তে মনে পড়া অমনি আমরা ছুট লাগালাম। আর লাইন এতটাই বড়, সেটা আর একটু হলে স্টেশন অবধি চলে যেত। শান্তরুর মুখে শুনুন লাইন কতটা। একদমই তাই, বড়মার ভোগের প্রসাদ নেব অথচ একটু কষ্ট করব না? লাইনে দাঁড়ালেই এরকম অনেক হকার আছেন যারা 5 টাকা 10 টাকার বিনিময়ে এই ধরনের কন্টেনার বিক্রি করেন। যারা বাড়ির জন্য প্রসাদ আনতে চান তারা এই কন্টেনারগুলোর মাধ্যমে বাড়ির জন্য প্রসাদ আনতে পারেন। বড়মার ভোগে অনেক ধরনের প্রসাদের সামগ্রী থাকলেও আমরা যে মুহূর্তে লাইন শেষ করলাম সেখানে শুধু খিচুড়ি বেঁচেছিল, কিন্তু বিশ্বাস করুন এই খিচুড়ির স্বাদ আপনার সারা জীবন মনে থাকবে। শেষমেশ মায়ের প্রসাদ হাতে পেয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, আশপাশে ছোটখাটো দোকানগুলো ঢু মারতে মারতে। দেখুন বলেছিলাম না আমরা হাঁটা পথেই চলে এসেছিলাম স্টেশনে, এই যে হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এসেছি। এত কিছু পূর্ণতার মধ্যে একটা শূন্যতা থেকে গেল, একটা আক্ষেপ থেকে গেল, সেটা হচ্ছে মায়ের সন্ধ্যা আরতিটা দেখার সময় পেলাম না। কারণ বেলা বেশ অনেকটা হয়েছিল, আর শীতকালের বেলা অনেক ছোটবেলা আপনারা জানেন। সেই সকালবেলা তন্নিকে মায়ের কাছে রেখে এসেছিলাম, ও কিভাবে খেয়েছে কিভাবে আছে সেই চিন্তায় চিন্তায় আর আমরা লেট করলাম না, অপেক্ষা করতে থাকলাম ট্রেনের। এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল যেগুলো আসছে সেগুলোতে দেখে নেবেন গ্যালোপিন কিনা, কারণ গ্যালোপিন হলে আপনারা কিন্তু সোদপুর বা ছোটখাটো স্টেশনে সে ট্রেনগুলো থামবে না। হ্যাঁ, আপনারা যদি শিয়ালদা বা দমদম জংশন যেতে চান সেক্ষেত্রে এই ট্রেনগুলো থামবে, কিন্তু আমি যাব সোদপুর, সেক্ষেত্রে এই ট্রেনগুলো ধরলে চলতো না। আমরা চেষ্টা করছিলাম অন্য ট্রেন ধরার, 2-3টে ট্রেন চলে যাওয়ার পর আমরা ট্রেন পেয়েছিলাম। আর আমার এরকম অদ্ভুত সাজার কারণ হলো আমার গলাটা ভীষণ ব্যথা করছিল। আমার যারা নিয়মিত দর্শক, লাস্ট কয়েকটা ব্লগে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমার গলার অবস্থা সম্পর্কে, আমি একটা ব্লগও দিয়েছিলাম, তার জন্যই আমি গলাটাকে পেঁচে নিয়েছিলাম। দেখুন চলে এসেছি আমরা সোদপুর স্টেশনে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আসতে হতো 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে রয়েছে 2 ধরনের অটো। প্রথম ক্ষেপের অটোটা পার করলেই পাবেন এরকম মধ্যমগ্রাম স্টেশন যাওয়ার অটো বা মধ্যমগ্রামে যাওয়ার অটো, সেখান থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম, চলে আসছিলাম মধ্যমগ্রামের উদ্দেশ্যে। এই জার্নিটা যে উদ্দীপনার সাথে সাথে ভোরবেলা থেকে শুরু হয়েছিল, এখন যখন বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যের দিক, আমাদের উদ্দীপনা বলুন, মুখের উজ্জ্বলতা ভাব বলুন, একদম কমেনি। আপনাদের প্রমিস করেছিলাম না তন্নির কিছু টিপস দেবো, টিপসগুলো দিয়ে দিই। নাম্বার 1, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বড়মাকে নিয়ে থেকে থাকে, যেটা হলো বড়মার কাছে গেলে হয়তো এই মূর্তিটা আমি দর্শন করতে পারবো, কিন্তু না, এই মূর্তিটা শুধুমাত্র কালী পুজোয় দর্শন করা যায়, এই মূর্তিটা রেগুলার নিয়মিত পুজো করা হয়। টিপস নাম্বার 2, একবার যখন ভেবেই নিয়েছেন যে বড়মার কাছে পুজো দিতে যাবেন, তাহলে সকাল সকাল পুজো দিয়ে নেওয়াই ভালো, কারণ সময় পেলে ওপারে গিয়ে চুঁচুড়ায় বিভিন্ন দর্শনীয় স্থান যেমন ব্যান্ডেল চার্চ ঘুরে আসতে পারেন। টিপস নাম্বার 3 হিসেবে আপনাদেরকে জানাবো, আপনারা ট্রেন বা বাস যেটাতেই ট্রাভেল করুন না কেন সেগুলোর টাইম টেবিলটা জেনে নেবেন, কারণ যেতে আসতে বেশ খানিকটা সময় লেগে যায়। চলুন 4 নাম্বার টিপসে চলে যাওয়া যাক। এই টিপসে আপনাদেরকে জানাবো বড়মাকে পুজো দেওয়ার লাইন এবং ভোগের লাইন বেশ দীর্ঘ হয়, মিনিমাম 2 ঘন্টা ধরে চলুন, সুতরাং পেশেন্স রাখবেন। দেখুন 5 নম্বর টিপসটা অনেকটাই ব্যক্তিগত, এখানে অনেক ভিক্ষুরা থাকেন আপনার লাইনের আশেপাশে, সুতরাং খুচরো পয়সা যদি রেখে থাকেন তাহলে খুবই ভালো কথা। 6 নম্বর টিপস দিতে চলে এলাম। আপনাদেরকে আগেই জানিয়েছি মঙ্গলবার এবং শনিবার করে এখানে ভোগের প্রসাদ বিতরণ করা হয়। 7 নম্বর পয়েন্ট হিসেবে আপনাদেরকে জানাবো, এখানে পুজোর ডালা থেকে যে কোনো জিনিসপত্র দাম দর করা যায়, বার্গেনিং করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, 8 নম্বর পয়েন্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতেই হচ্ছে।
বড়মার মন্দির চত্বর তথা রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুতরাং সেটাকে মেনটেন রাখাও আপনার কর্তব্য। দেখুন, মেন পয়েন্টটাই তো বলতে ভুলে গেছি। 9 নম্বর পয়েন্ট হিসেবে আপনাদেরকে জানাবো পুজোর টাইমিং এর কথা। ছবিতে দুপুর 1টা পর্যন্ত পুজো দেওয়ার নিয়ম থাকলেও স্থানীয়দের মতে দুপুর 2টো, কখনো কখনো 2:30 অবধিও পুজো দেওয়া যেতে পারে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সকাল সকাল পুজো দিয়ে নেওয়াই ভালো। ব্যাস, তাহলে আজকের এই ব্লগটা এত অবধি থাক। ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। বড়মা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি অবশ্যই আর একটা নতুন ভিডিও বড়মাকে নিয়ে আনবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।